আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা আর কয়েক ঘন্টা পরে আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষাটা শুরু হবে। বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করার পর প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই প্রশ্ন ছিল, ভাই দিনলিপি কতটুকু লিখবো, কয় পেজ লিখবো, আমি প্রতিবেদন কতটুকু লিখবো, কয় পেজ লিখবো, অর্থাৎ কোনটা কতটুকু লিখতে হবে এইটা নিয়ে সবার মাঝে কনফিউশন তৈরি হয়ে গেছে। কারণ কি, সবাই ভয়ে আছে যে আমি যদি কম লিখে ফেলি সেক্ষেত্রে শিক্ষক নাম্বার দিবে কিনা, বা অনেক প্রশ্নে বেশি লিখলে আবার শিক্ষকরা নাম্বার দেয় না। সেক্ষেত্রে আমাকে কোনটা কতটুকু লিখতে হবে এটা জানার প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে। তো সেই হিসেবে ভাবলাম ইংরেজি প্রথম পত্র নিয়ে তো প্রবলেম আরো বেশি হওয়ার কথা, বাংলা দ্বিতীয় নিয়ে যেহেতু প্রবলেম সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র নিয়ে প্রবলেম আরো বেশি হবে। সেক্ষেত্রে একটা ভিডিও বানিয়ে শিক্ষার্থীদেরকে দিয়ে দিই যে ইংরেজি প্রথম পত্রে কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং কতটুকু লিখলে শিক্ষক সেখানে আমাকে পুরো নাম্বার দিবে, শিক্ষক কোনো ধরনের নাম্বার কাটতে পারবে এবং আমার মনের ভিতরে কোনো সংশয় থাকবে না যে শিক্ষক নাম্বার কাটবে কিনা। এই ভিডিওতে যেটা যতটুকু লিখতে বলবো বা যেভাবে লিখতে বলবো সেভাবে পরীক্ষার হলে লিখবে, ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেমে তোমাকে পড়তে হবে না। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিক গুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক গুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের টোটাল কোশ্চেনের ছবি, অর্থাৎ আমাদের যে যে প্রশ্নগুলো আসবে সেই কোশ্চেন প্যাটার্ন। এইটা দেখে দেখে আমি বলে দিব কোন প্রশ্ন কতটুকু এবং কিভাবে তোমাকে লিখতে হবে। আমি যদি 1 নাম্বার প্রশ্নের কথা বলি, 1 নম্বরে এতে আসবে আমাদের হচ্ছে এমসিকিউ এবং বিতে অ্যানসারিং কোশ্চেন। এমসিকিউ টোটাল 10টা থাকবে, অর্থাৎ একেবারে যে পর্যন্ত টোটাল 10টা এমসিকিউ থাকবে, 10টাটি অ্যানসার করতে হবে, একটাতে 0.5 মার্ক অর্থাৎ হাফ মার্ক করে, টোটাল 10টাতে হচ্ছে 5 মার্ক করে। এই 10টা এমসিকিউর অ্যানসার যখনই তুমি করতে যাবে তখন তোমার মেইন প্রথম কাজ হবে এ বি সি ডি এইভাবে কোশ্চেনের আগের নাম্বারগুলো লিখে নিবে, একেবারে যে পর্যন্ত টোটাল 10টা কোশ্চেনের নাম্বার লিখে নিবে। লিখে নেওয়ার পরবর্তীতে তুমি যদি মনে চায় যে ভাই আমি অ্যানসার লিখবো, অর্থাৎ এ লেখার পর আমি অ্যানসার লিখবো বা বি মার্ক করার পর আমি অ্যানসার লিখবো, তারপর আমি উত্তর লিখবো, লিখতে পারো। বা এ বি সি ডি এভাবে লেখার পর তুমি যদি ডিরেক্টলি উত্তর দিয়ে দাও সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তবে বেস্ট হবে এ লেখার পর তুমি অবশ্যই অ্যানসার লিখবে, অ্যানসার লিখে পরবর্তীতে উত্তর যেটা সেটা দিয়ে দিবে। আবার অনেক শিক্ষার্থী করে কি যে আমাদের প্রশ্নের সাথে যে নাম্বারটা থাকে, যেমন ধরো এখানে 1 2 ইন্ডিকেট করা হয়েছে, আই ডাবল আই ট্রিপল আই এভাবে দিয়ে 1 2 ইন্ডিকেট করা হয়েছে। এখন এই সংখ্যা দিয়েও তুমি অ্যানসারটা লিখতে পারো, অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ আনসার অনেকভাবে লেখা যায়। তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করো সেখানে শিক্ষক তোমাকে নাম্বার দিবে, কারণ কি এখানে এক একটা এমসিকিউর জাস্ট উত্তরটা খেয়াল করা হয় যে উত্তরটা আছে কিনা, যদি উত্তর থাকে সঠিক উত্তর সেক্ষেত্রে তুমি নাম্বার পেয়ে যাবে। এবার আসি বিতে আমাদের অ্যানসারিং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই প্রশ্নের উত্তর লেখার আগে উপরে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এভাবে লিখে নিবে। কিন্তু এভাবে লিখলে শিক্ষকের জন্য সুবিধা হয় প্রশ্নগুলো সহজে খুঁজে পাওয়া, সেক্ষেত্রে শিক্ষক তোমার খাতার উপর পজিটিভ থাকে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যখনই বিটা লিখবে লেখার সময় প্রথমত মার্ক করবে না। 1 নম্বরে যেভাবে আমরা এ বি সি ডি একেবারে যে পর্যন্ত মার্ক করেছিলাম প্রথমে, পরবর্তীতে উত্তর লিখেছি, এখানে এরকম করা যাবে না। কারণ কি তোমার এ নাম্বার প্রশ্নের উত্তর কয় লাইন হবে এটা কিন্তু তুমি জানো না। তুমি আগেই যদি এ বি সি ডি দিয়ে অ্যানসার লিখে রাখো সেক্ষেত্রে একটা প্রশ্ন তোমার 3 লাইন দরকার, কিন্তু তুমি 2 লাইনের মতো জায়গা নিয়েছো, সেটা পরবর্তীতে প্রবলেম হবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমত লিখবে এ, পরবর্তীতে অ্যানসার লিখে ওই এ এর অ্যানসার যতটুকু লেখা যায় ততটুকু লিখে শেষ করে পরবর্তীতে বি লিখবে, বিটা শেষ করে পরবর্তীতে সি লিখবে। অর্থাৎ তুমি মার্ক করো বা অ্যানসার লেখো, যেটাই লেখো একটা প্রশ্ন শেষ করে একটা উত্তর শেষ করে পরবর্তীতে অন্যটাই যাবে, তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেমে তোমাকে পড়তে হবে। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে সাধারণত আমাদের পরীক্ষায় ফ্লো চার্ট পড়ে থাকে। আমরা যদি 2024 সালের কোশ্চেন প্যাটার্নটা একটু খেয়াল করি সেখানে আমরা দেখতে পাবো যে ফ্লো চার্টটাই পরীক্ষায় আসছিল। ফ্লো চার্ট লেখার সময় একটু খেয়াল করে দেখবে প্রশ্নে অলরেডি কিন্তু ঘর আঁকানো থাকে। অনেক শিক্ষার্থী জাস্ট অ্যানসারটা লেখে, দেখো প্রথমে একটা সেন্টেন্স কিন্তু অলরেডি ঘরের ভিতর দিয়ে দিয়েছে, তুমি ঘরের বাইরেও লিখতে পারো সিরিয়াল মেনটেন করে যে 1 2 3 4 এভাবে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটার অ্যানসার লিখ। আমার যতদূর মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, যেহেতু শিক্ষা বোর্ড অলরেডি ঘর এঁকে বলেই দিয়েছে যে এই ঘর ফাঁকা আছে, এগুলো তুমি
পূরণ করো। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে আমরাও এই সেম প্রসেসে ঘর এঁকে ঘরে জাস্ট একটা করে অ্যারো চিহ্ন দিয়ে দিব, সেটা সাইডেও হতে পারে বা নিচে নিচেও হতে পারে। অ্যারো চিহ্ন দিয়ে প্রত্যেকটা ঘরে তার যে সেন্টেন্সটা আছে সেটা দিয়ে পূরণ করে ফ্লো চার্টটা শেষ করে দিব। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে শিক্ষকের এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকবে, এভাবে লিখলে সব থেকে বেস্ট হয়। তারপরে 3 নম্বরে হচ্ছে আমাদের সামারিটা সাধারণত মানে 1 পেজ 1.5 পেজ 2 পেজ এইভাবে লিখলে তুমি যে 1 নম্বরও পাবে না সেই গ্যারান্টি আমি দিচ্ছি। সামারি এমন একটা জিনিস যে কোনো একটা প্যাসেজ তোমাকে যখন দেওয়া হবে যে এখান থেকে একটা সামারি লেখো, তখন তুমি খেয়াল করবে যে এই প্যাসেজের মূল কথাগুলো অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আমাকে সামারিতে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমি তো পুরো প্যাসেজটা লিখতে পারবো না। সামারি লেখাতে তুমি জাস্ট মেইন যে কথাগুলো আছে সেগুলো ফুটিয়ে তুলবে, অর্থাৎ মূল ভাব বোঝো না যে কোনো একটা প্যাসেজের একটা মূল ভাব, এই মূল ভাবটাই তোমাকে এখানে লিখতে হবে, আর সেটাকে হচ্ছে সামারি বলা হয়। সামারিটা যত সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো লিখে শেষ করা যায় তত ভালো নাম্বার পাওয়া যাবে। এবং সামারি লেখার অলরেডি নিয়ম, শর্টকাট প্রসেস একটা দিয়ে অনেকগুলো কিভাবে লিখবে সেগুলো তো আমরা অলরেডি ভিডিও আকারে আপলোড করেই দিয়েছি। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সামারিটা আমাকে কিভাবে লিখতে হবে। এবারে সেই 4 নাম্বার এবং 5 নাম্বার অ্যান্সার। 4 নাম্বার এবং 5 নাম্বার অ্যান্সার করার সময় অবশ্যই তোমাকে এ থেকে যে পর্যন্ত মার্ক করে নিতে হবে, এ বি সি ডি এভাবে পর্যায়ক্রমে নিচে নিচে করে তোমাকে আগে মার্ক করে নিতে হবে। তুমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 এভাবে উপরে লিখবে। পরবর্তীতে এ থেকে যে পর্যন্ত আগে নাম্বারিং করে নিবে। নাম্বারিং করার পর সাইডে তুমি অ্যান্সার লিখেও প্রশ্নের উত্তরটা লিখতে পারো, বা অ্যান্সার না লিখেও শুধুমাত্র যেই অ্যান্সারটা হবে সেটা জাস্ট একটা ওয়ার্ড তুমি লিখে দিলে হয়ে গেল। আর অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। এখান থেকে তোমার অনেকটাই সময় বাঁচবে। অনেকে অ্যান্সার লিখতে গিয়ে বর্ডার করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীদের এখানে সময় নষ্ট না করে যত সংক্ষিপ্ত শর্টকাটে শেষ করা যায় তত দ্রুত শেষ করা উচিত। 6 নম্বরে রিয়ারেঞ্জ লেখার নিয়ম নিয়ে আমাদের এইচএসসি পর্যায়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে তোমার রিয়ারেঞ্জের টোটাল প্রবলেমগুলোই সলভ হয়ে যাবে। রিয়ারেঞ্জের যে বিষয়টা, রিয়ারেঞ্জটা সাধারণত আহামরি কঠিন কিছু না। তোমাকে উপরে প্রথমত ঘর এঁকে নিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কোয়ালিটির একটা ঘর আঁকাতে হবে, যেখানে 1 2 3 4 5 6 এভাবে মার্ক করা থাকবে একবার শেষ পর্যন্ত। 1 নম্বরে তুমি যেই সেন্টেন্সটা দিবে সেই সেন্টেন্সের নাম্বারিং যদি এ হয় তাহলে তুমি এ বসাবে, সেই সেন্টেন্সের নাম্বারিং যদি জে হয় তাহলে তুমি জে বসাবে। এইভাবে পর্যায়ক্রমে 1 নাম্বার সেন্টেন্সে কোন নাম্বারিংটা হবে সেন্টেন্স দেখে দেখে সেটা বসিয়ে দিবে, 2 নম্বরে কোনটা হবে, 3 নম্বরে কোনটা হবে সেটা বসিয়ে দিবে। এবং পরবর্তীতে যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে তুমি যে সেন্টেন্সগুলো সুন্দর করে সাজিয়েছো না সেগুলো সাজিয়ে সুন্দর করে 1 বাই 1 সেন্টেন্স একটার পর একটা এভাবে একটার পর একটা লিখে দিবে। তাহলে সব থেকে বেটার হয় যে রিয়ারেঞ্জে শিক্ষকের এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকে না। 7 নাম্বার গ্রাফ চার্ট কতটুকু লিখলে শিক্ষক আমাকে পুরো নাম্বার দিবে। গ্রাফ চার্ট তুমি মিনিমাম 1.5 পেজ লিখবে, মিনিমাম 1.5 পেজ লিখবে, হাইস্ট 2 পেজের উপরে যাওয়ার দরকার নেই। 1.5 পেজের ভিতরে যদি ক্লোজ করে দিতে পারো একবারে সমান সমান 1.5 পেজ, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয়। গ্রাফ চার্টে অতিরিক্তও লেখার দরকার নেই, একেবারে কমও লেখার দরকার নেই। এভারেজ যে অতটুকু লেখা যায় 1.5 পেজ বা 2 পেজ এর ভিতরে এই গ্রাফ চার্ট ইনশাআল্লাহ শেষ করে দিবে এবং শিক্ষক এখানে অবশ্যই পুরো নাম্বার দিবে। এবং গ্রাফ চার্ট লেখার নিয়ম নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে গ্রাফ চার্ট আমার যদি পরীক্ষার হলে আনকমন আসে সেক্ষেত্রে আমি সুন্দর উপায়ে কিভাবে লিখে দিতে পারবো। 8 নাম্বার কমপ্লিটিং স্টোরিটা একটু ক্রিটিক্যাল। শর্টকাট প্রসেস অবলম্বন না করলে সবচেয়ে বেটার হয়। তারপরেও কিছু কমন কমপ্লিটিং স্টোরি আছে যেটা একটা মাত্র ফরম্যাট দিয়ে লেখা যায়। সেই ফরম্যাটটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এবং আমাদের প্রাইভেট কোর্সে আমরা পিডিএফ গুলোও দিয়ে দিয়েছি। কমপ্লিটিং স্টোরি তোমার প্রশ্নে যতটুকু থাকবে ততটুকু তো তোমাকে তুলে নিতেই হবে এবং কমপ্লিটিং স্টোরি লেখার সময় উপরে অবশ্যই তোমাকে প্রথমত ওইটুকু অংশ প্রশ্নের অংশটুকু পড়ে টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার পরবর্তীতে তুমি কমপ্লিটিং স্টোরিটা শুরু করবে, অর্থাৎ প্রশ্নে যতটুকু আছে ততটুকু আগে তুলে নিবে, তারপর থেকে তুমি তোমার নিজের মতো করে লিখবে। বা আমরা আমাদের পিডিএফ ফাইলে বা শর্টকাট প্রসেসে আমরা যেই ফরম্যাটটা দিয়েছি তারপর থেকে সেই ফরম্যাটটা লিখে লাস্টে মোরাল শেষ করে দিলেই তোমার কমপ্লিটিং স্টোরিটা হয়ে যাবে। এখানে আহামরি কঠিন কিছু না, শুধুমাত্র কমন পড়লে এবং সুন্দর প্রসেসে লিখতে পারলেই কমপ্লিটিং স্টোরিতে পুরো নাম্বার পাওয়া সম্ভব। 9 নম্বরে আমাদের লেটার পড়বে। লেটার কতটুকু লিখতে হবে, 1 পেজে কি শেষ করতে হবে? দেখো, লেটার লেখার ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে 1 পেজে শেষ করতে হবে। তবে তোমাকে আমি জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে লেটার কোনো সময় ফ্রন্ট পেজ ছাড়া লিখবে না। লেটারটা সাধারণত সামনাসামনি যে 2টা পেজ থাকে বাম পাশে এবং ডান পাশে, তুমি বাম পাশ থেকে লেখা শুরু করবে। তাতে লেটারটা যদি ডান পাশে অল্প একটু অংশ চলেও যায় তারপরে কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি যদি এভাবে কভার পেজ বাদে অন্য পেজে লেখো সেক্ষেত্রে লেটারের ফরম্যাটটা যখন শিক্ষক দেখবে তখন কিন্তু পুরোপুরি শিক্ষকের সামনে উপস্থাপিত হবে না। পরবর্তী পেজে গিয়ে শিক্ষককে আবার দেখতে হবে, এখানে শিক্ষকের নাম্বার কমিয়ে দেওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু যদি সামনাসামনি 2টা কভার পেজে লেটারটা শেষ করতে পারো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়, শিক্ষক এখানে কোনো নাম্বার কাটতে পারবে না এবং লেটার লেখার যে
ফরম্যাটটা আছে শর্টকাট ফরম্যাট, অর্থাৎ একটা দেখলে তুমি অনেকগুলো লেটার লিখতে পারবে। অলরেডি আমাদের কিন্তু ইউটিউবে ভিডিও আছে এবং আমাদের পিডিএফ করছে, সেই পিডিএফ কপিটাও দেওয়া আছে, ওইটা দেখলে তোমার লেটারের টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বাংলা দ্বিতীয় পরীক্ষার দিন সাধারণত এই রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম, কোনটা কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে। আশা করি ক্লিয়ার একটা উত্তর দিতে পেরেছি। ইংরেজি প্রথম পত্রে যেটা যেভাবে লিখতে বললাম বা যেটা যতটুকু লিখতে বললাম ততটুকুই লিখবে, ইনশাআল্লাহ শিক্ষক নাম্বার কাটবে না এবং পুরো নাম্বার তুমি উত্তরে পাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।